আচ্ছা, আজ আমরা একটা বই নিয়ে একটু কথা বলবো, যেটা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমেস্টারের বাংলা মেজরের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয় হতে পারে। বইটার নাম বিএ বেঙ্গলি পরিচয়, মেজর সেম 1। আরামবাগ বুক হাউস থেকে বেরিয়েছে। হ্যাঁ, একদম নতুন বই মনে হচ্ছে। হ্যাঁ, একেবারে নতুন। ওই যে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী যে নতুন সিলেবাসটা চালু হলো, হুম। সেই সিলেবাসটা মাথায় রেখেই কিন্তু বইটা তৈরি। হুম। নতুন সিলেবাস, নতুন এই ক্রেডিট ফ্রেমওয়ার্ক, ছাত্রছাত্রীদের তো শুরুতেই একটু দিশেহারা লাগতেই পারে, তাই না? ঠিক ঠিক, সেটাই স্বাভাবিক। এই বইটা সেই সময়ে একটা নির্ভরযোগ্য দিশারি হওয়ার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে। যারা সবে ভর্তি হয়েছে তাদের জন্য এটা একটা ভালো সাপোর্ট হতে পারে। আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু শুধু বইটার সূচিপত্র দেখা নয়, আমরা একটু গভীরে যাব। দেখতে চাইছি যে বইটা ঠিক কিভাবে নতুন সিলেবাসের দুটো দিক, দুটো দিক মানে? ওই যে সাহিত্যের মূল ধারণাগুলো যেটা মেজর কোর্সে আছে, আর ভাষার যে প্রায়োগিক দিকটা, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি, এই দুটোকে কিভাবে এক মলাটের মধ্যে এনেছে। যারা এই বছর ভর্তি হয়েছে বা বাংলা সাহিত্যের এই দিকগুলো জানতে চায়, তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজের হতে পারে। হ্যাঁ, দেখা যাক। দেখা যাক বইটা ছাত্রছাত্রীদের শেখার প্রক্রিয়াটাকে কতটা সহজ করতে পারে, কতটা মজবুত করতে পারে। ঠিকই বলেছেন। নতুন পাঠ্যক্রম, বিশেষ করে যখন এনইপি 2020-র মতো একটা বড়সড় বদল আসে, তখন ছাত্রছাত্রী আর শিক্ষক উভয়েরই একটা গোছানো জিনিসের খুব দরকার হয়। এই ধরনের সুসংহত বইগুলো একটা রোডম্যাপের মতো কাজ করে। তো চলুন দেখা যাক এই বিএ বাংলা পরিচয় মেজর সেম 1 বইটা সেই চাহিদা কতটা পূরণ করতে পারছে, আর এর কন্টেন্টগুলো কতটা গভীরতা দিতে পারছে। শুধু সিলেবাস কভার করা তো শেষ কথা নয়, তাই না? ধারণার স্বচ্ছতাটাও জরুরি। একদম। বেশ, তাহলে বইটা একটু নেড়ে দেখিয়ে আসুন। প্রথমে যেটা চোখে পড়ছে, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম আর ক্রেডিট ফ্রেমওয়ার্ক, সিসিএফইউপি। ও আচ্ছা, ও সিসিএফইউপি অনুযায়ী। হ্যাঁ, সেই নিয়ম মেনেই সাজানো। দুটো প্রধান ভাগে ভাগ করা। প্রথমটা হলো মেজর কোর্স, বিইএনজি 1011, বিষয় হলো সাহিত্য, প্রাথমিক ধারণা। আর দ্বিতীয়টা হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি, বিইএনজি 1051, বিষয় ব্যাকরণ ও বানান শিক্ষা। বইটির মুখবন্ধ লিখেছেন চাঁদপুর কলেজের অধ্যাপক ডক্টর তন্দ্রাপাল। উনি বেশ জোর দিয়েই বলেছেন যে বইটি নতুন ছাত্রছাত্রীদের চাহিদা মেটাতে পারবে। বেশ, মেজর কোর্স অংশটা ওই সাহিত্যের প্রাথমিক ধারণা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভিত্তা তৈরি করবে। রূপ, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, এগুলোর সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করা হয়েছে। মূল লক্ষ্যটা হলো সাহিত্যের যে তত্ত্বগুলো আছে আর তার বিভিন্ন যে ফর্ম বা রূপরীতির সঙ্গে ছাত্রছাত্রীদের একটা প্রাথমিক কিন্তু বেশ পোক্ত পরিচয় ঘটানো। হ্যাঁ, যেমন ধরুন কবিতা অংশটা, এখানে শুধু কবিতার সংজ্ঞা দিয়েই কিন্তু থেমে থাকেনি। ওই যে সাবজেক্টিভ বা ব্যক্তিনিষ্ঠ আর অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ কবিতা, হ্যাঁ হ্যাঁ, ওই পার্থক্যটা। ওই পার্থক্যটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আবার দেখুন, লিরিক বা গীতি কবিতার উৎস যে প্রাচীন গ্রিক বাদ্যযন্ত্র লায়ের, বীণা, তার সঙ্গে জড়িয়ে এই তথ্যটা বেশ ইন্টারেস্টিং। ঠিক। এটা শুধু একটা শুকনো তথ্য নয়, কবিতার যে আবেগধর্মী মেজাজটা, সেটা বুঝতেও তো সাহায্য করে। একদম। এই উৎস বা নামের পেছনের গল্পগুলো জানিলে বিষয়টার প্রতি আগ্রহটা বাড়ে। শুধু লিরিক কেন, সনেট বা চতুর্দশপদী কবিতার কথাই ধরুন না। হ্যাঁ, সনেট। বইটাতে এর গঠন 8 লাইনের অষ্টক বা অক্টেভ আর 6 লাইনের ষটক বা সেস্টেট, এই বিভাজনটার উল্লেখ আছে। কিন্তু এর আসল মজাটা কোথায়? কোথায়? ওই নির্দিষ্ট কাঠামোর মধ্যে ভাবের বা চিন্তার একটা খুব সংহত রূপ দেয়া। এই ফর্মটা কবিকে একটা চ্যালেঞ্জ দেয়, আবার একটা অসাধারণ শৈল্পিক প্রকাশের সুযোগও করে দেয়। ঠিক, ওইটুকু জায়গার মধ্যে অনেক কথা বলতে হয়। একদম। এই গঠনগত বাধ্যবাধকতা কিভাবে গভীর ভাব প্রকাশে সাহায্য করে সেটা বুঝতে পারাটা জরুরি। ঠিক। আবার ধরুন মহাকাব্য বা এপিক, বইটাতে এর সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে: আ হেরোইক পোয়েম which epitomizes the feeling of many ages। বেশ ভালো সংজ্ঞা। অর্থাৎ এমন একটা বীর গাথা যা একটা বিরাট সময়কালের অনুভূতি বা ভাবধারাকে ধারণ করে। এখানে আবার প্রাইমারি বা অথেন্টিক আর সেকেন্ডারি বা লিটারারি এপিকের কথাও বলা হয়েছে। হ্যাঁ, ওই ভাগটা তো আছেই। যেমন ধরুন ভার্জিলের ইনিয়েড বা মিল্টনের প্যারাডাইস লস্ট,
এগুলো হলো লিটারেরি এপিক। এই বিভাজনটা গুরুত্বপূর্ণ কারণ এটা বুঝতে সাহায্য করে যে মহাকাব্যের ধারণাটা সময়ের সঙ্গে কিভাবে বিবর্তিত হয়েছে। মানে একটা লোকগাথা থেকে কিভাবে তা সচেতন শিল্পীর হাতে পড়ে আরও পরিশীলিত রূপ নিয়েছে। একদম। আর সবচেয়ে বড় কথা, মহাকাব্যগুলো পড়লে একটা গোটা যুগ বা জাতির মূল্যবোধের ছবি পাওয়া যায়, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। কবিতার পাশাপাশি নাটকের আলোচনাও তো বেশ বিস্তৃত দেখছি। হ্যাঁ, নাটক আছে। নাটক শব্দটা যে গ্রিক ড্র্যান, যার মানে হলো টু ডু বা টু অ্যাক্ট, সেখান থেকে এসেছে। এই তথ্যটাই তো নাটকের যে ক্রিয়া কেন্দ্রিকতা সেদিকে ইঙ্গিত করে। ঠিক। আর অ্যারিস্টটলের পোয়েটিক্সের উল্লেখ তো থাকবেই। উনি বলছেন নাটক হলো কর্মের অনুকরণ বা মিমেসিস অফ অ্যান অ্যাকশন। এটা কিন্তু খুব গভীর একটা কথা। মানে শুধু গল্প বলা নয়। না, শুধু গল্প বলা নয়, জীবনের ঘটনা প্রবাহকে যেন আমাদের চোখের সামনে পুনর্নির্মাণ করে দেখানো। আর নাটকের গঠন বুঝতে গেলে গুস্তাভ ফ্রাইটাগের ওই পিরামিড কাঠামোটার কথা, হ্যাঁ, ফ্রাইটেগের পিরামিড। এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, রেজলিউশন, এটার কথা না বললেই নয়। এটা শুধু সেকেলে নাটকের জন্য নয়, আজকের দিনে সিনেমা বা ধরুন ওয়েব সিরিজের প্লট বোঝার ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজের একটা টুল। একদম ঠিক বলেছেন, খুব প্রাসঙ্গিক। এছাড়া ওই তিনটি ঐক্য, সময়, স্থান আর ঘটনার ঐক্য, মানে ইউনিটি অফ টাইম, প্লেস, অ্যাকশন, এই ধারণাটা ক্লাসিক্যাল নাটক বোঝার চাবিকাঠি। যদিও আধুনিক নাটকে এই নিয়ম সবসময় মানা হয় না। হ্যাঁ, মানা হয় না, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। অবশ্যই। আর চরিত্রের প্রকারভেদ নিয়েও আলোচনা আছে দেখছি। এম ফস্টার কথিত ফ্ল্যাট চরিত্র আর রাউন্ড চরিত্র। হ্যাঁ, ফ্ল্যাট আর রাউন্ড, স্ট্যাটিক আর ডাইনামিক। ঠিক। ফ্ল্যাট চরিত্রগুলো হয়তো একটু একরৈখিক টাইপ চরিত্র যাকে বলে, কিন্তু প্লটকে এগিয়ে নিয়ে যেতে বা বিশেষ কোনো দিক তুলে ধরতে এদের ভূমিকা আছে। অন্যদিকে রাউন্ড চরিত্রগুলো, তারা তাদের জটিলতা আর পরিবর্তনের মধ্য দিয়ে জীবনকে অনেক বেশি বাস্তবসম্মতভাবে দেখায়। নাটকের আসল আকর্ষণ তো এই চরিত্রগুলোই। আচ্ছা, নাটকের যে দুটো প্রধান ধারা, ট্র্যাজেডি আর কমেডি, সেগুলো নিয়েও তো বইটাতে ভালো আলোচনা আছে। হ্যাঁ, সেটা তো থাকতেই হবে। ট্র্যাজেডির উৎস নাকি ট্র্যাগোইডিয়া, মানে গোট সং। এই তথ্যটা বেশ অদ্ভুত লাগে, তাই না? হ্যাঁ, একটু অদ্ভুত তো বটে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল অ্যারিস্টটলের দেওয়া ট্র্যাজেডির উপাদানগুলো: প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকট্যাকল, মেলোডি। আর সবচেয়ে জরুরি ধারণা হলো ক্যাথারসিস। ক্যাথারসিস বা চিত্তশুদ্ধির ধারণাটা ট্র্যাজেডির একেবারে কেন্দ্রবিন্দুতে। অ্যারিস্টটল মনে করতেন ট্র্যাজেডি দেখে দর্শকের মনে করুণা বা পিটি আর ভয় বা ফিয়ার জাগে। আর এই আবেগের অভিজ্ঞতার মধ্যে দিয়েই তাদের চিত্তশুদ্ধি ঘটে, একটা মানসিক প্রশান্তি আসে। এটা কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ, মানে আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা আছে। ঠিক। বইটাতে বিভিন্ন ধরনের ট্র্যাজেডির উদাহরণও দেওয়া হয়েছে, যেমন রক্তের ট্র্যাজেডি, কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, শেক্সপিয়ারের হ্যামলেট। হ্যাঁ, হ্যামলেট তো আছেই। গার্হস্থ্য ট্র্যাজেডি, যেমন হেউডের আ উম্যান কিল্ড উইথ কাইন্ডনেস, বা বীরত্বপূর্ণ নাটক ড্রাইডেনের দ্য কনকোয়েস্ট অফ গ্রেনাডা। এই উদাহরণগুলো ট্র্যাজেডির বিভিন্ন রূপ বুঝতে সাহায্য করে। অন্যদিকে কমেডি, যার উৎস কমোইডিয়া, সেটা নাকি আবার এসেছে আনন্দোৎসমের গান বা ওই রকম কিছু থেকে। হ্যাঁ, ফ্যালিক সংস থেকেও এসেছে বলে মনে করা হয়। অ্যারিস্টটল বলছেন কমেডি হাসায় কাদের নিয়ে, যারা গড়পড়াতো মানুষের চেয়ে একটু নিচু স্তরের, কিন্তু তাদের ভুল বা বিকৃতিগুলো যন্ত্রণাহীন বা ক্ষতিহীন, যাকে উনি বলছেন দ্য রিডিকুলাস। ঠিক। কমেডি সমাজের এই ছোটখাটো অসঙ্গতিগুলো নিয়েই হাসির খোরাক যোগায়। একদম। আর কমেডিরও তো নানা ধরন আছে, যেমন বেন জনসনের কমেডি অফ হিউমার্স, যা মানুষের বিশেষ বিশেষ স্বভাব বা হিউমারের উপর ভিত্তি করে তৈরি। ও আচ্ছা। আবার আছে কমেডি অফ ম্যানার্স, যা সমাজের উচ্চবিত্তের চালচলন, রীতিনীতি নিয়ে ব্যঙ্গ করে। মানে স্যাটায়ার অনেকটা। হ্যাঁ, কিছুটা স্যাটায়ারের কাছাকাছি। আবার জর্জ বার্নার্ড শর মতো নাট্যকার, তারা তো স্যাটায়ারে কমেডির মাধ্যমে সামাজিক সমস্যাকে বেশ তীব্রভাবে আক্রমণ করেছেন। এই প্রকারভেদগুলো কমেডির উদ্দেশ্য আর আঙ্গিক বুঝতে সাহায্য করে। কমেডি তো শুধু হাসায় না, সমাজকে আয়নাও দেখায়। বেশ, নাটক কবিতার পর এবার একটু গদ্য সাহিত্যের দিকে তাকানো যাক। উপন্যাস আর প্রবন্ধ। হ্যাঁ, গদ্য সাহিত্য। উপন্যাসের সংজ্ঞায় এম ফস্টারের কথাটা বেশ মনে ধরার মতো, আ ফিকশন ইন প্রোজ অফ এ সার্টেন এক্সটেন্ট। খুব সহজ আর সুন্দর সংজ্ঞা। মানে একটা নির্দিষ্ট মাপের গদ্যে লেখা কল্পকাহিনী। এর উপাদানগুলো প্লট, চরিত্র, সংলাপ, পরিবেশ,
স্টাইল এগুলো তো আছেই। তবে আমার মনে হয় দৃষ্টিকোণ বা পয়েন্ট অফ ভিউ এর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। গল্পটা কে বলছে, উত্তম পুরুষের চরিত্র নিজে নাকি সর্বজ্ঞ লেখক প্রথম পুরুষ? এটা কিন্তু পাঠকের অভিজ্ঞতার উপর বিরাট প্রভাব ফেলে। ঠিক। আর উপন্যাসের প্রকারভেদগুলো এর বৈচিত্র্যকে তুলে ধরে। বইতে উল্লেখ আছে দেখছি সামাজিক, মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক, আঞ্চলিক উপন্যাস। হ্যাঁ, যেমন ডিকেন্সের হার্ড টাইমসকে সামাজিক উপন্যাসের উদাহরণ হিসেবে বলা হয়েছে। ১৯ শতকের ইংল্যান্ডের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছিল। ঠিক। অন্যদিকে প্রবন্ধের উৎস হিসেবে ফরাসি লেখক মন্তেইনের এসেজ মানে ১৫৮০ সালের তার কথা বলা হয়েছে। প্রবন্ধ যেন আরও একটু মুক্ত একটা ফর্ম। হ্যাঁ, বিশেষ করে দুটো ধারা, ফর্মাল বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর পার্সোনাল বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। ফর্মাল প্রবন্ধ হয় তথ্যনিষ্ঠ, যুক্তিনির্ভর, বেশ নৈর্ব্যক্তিক। আর পার্সোনাল এসে যেমন ধরুন বেকন বা চার্লস ল্যাম্বের লেখা, সেখানে লেখকের নিজস্ব চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা অনেক সহজ, ঘরোয়া ভঙ্গিতে উঠে আসে। মানে দুটো দুই ধরনের পাঠকের জন্য। একদম। এই দুই ধরনের প্রবন্ধ দুই ভিন্ন উদ্দেশ্য সাধন করে। এছাড়া ছোট গল্পকেও যে মেজর কোর্সে একটা আলাদা একক হিসেবে রাখা হয়েছে সেটাও খুব জরুরি, কারণ আধুনিক সাহিত্যে ছোট গল্প একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এই তো গেল মেজর কোর্সের কথা। কিন্তু বইটার দ্বিতীয় অংশটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি। হ্যাঁ, এসইসি পার্টটা। BNG 1051 ব্যাকরণ ও বানান শিক্ষা। NEP 2020 কিন্তু এই প্রায়োগিক দক্ষতার উপর খুব জোর দিয়েছে। ঠিক। সাহিত্য পড়ছি মানে এই নয় যে ভাষার শুদ্ধ প্রয়োগ বা বানানের নিয়মকানুন জানব না, বরং সাহিত্যকে ভালোভাবে বুঝতে ও প্রকাশ করতে গেলে এই দক্ষতাগুলো অপরিহার্য। একদম ঠিক। এই অংশে কি কি আছে একবার দেখা যাক। প্রথমেই দেখছি সন্ধি, উদাহরণসহ দেওয়া, যেমন হিম প্লাস আলয় ইকুয়াল টু হিমালয়। তারপর বাংলা বানান বিধি, এটা তো ভীষণ জরুরি, খুবই জরুরি। বিশেষ করে বিদেশি শব্দের বানান নিয়ে যে কনফিউশনগুলো হয়, মানে ক্লাস, বাস, হসপিটাল, এসবে স হবে না স হবে, এগুলো নিয়ম বেশ স্পষ্ট করে দেওয়া আছে। হ্যাঁ, এটা খুব দরকারি। আর একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলো বাংলা শব্দের ইংরেজি হরফে প্রতিবর্ণীকরণ বা ট্রান্সলিটারেশন। হ্যাঁ, ট্রান্সলিটারেশনটা আজকাল খুব দরকারি হয়ে পড়েছে। যেমন ধরুন, বইটাতে উদাহরণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই নামগুলো বা অন্য বাংলা শব্দ ইংরেজিতে লেখার সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে বিভ্রান্তি এড়ানো যায়। ডিজিটাল যুগে যেখানে আমরা প্রায়ই বাংলা কথা বা নাম রোমান হরফে লিখি, সেখানে এই নিয়ম জানাটা খুব সাহায্য করে। ঠিক, শুধু নামের ক্ষেত্রে নয়, যে কোনো বাংলা উদ্ধৃতি বা টেক্সট ইংরেজিতে ঢোকাতে গেলেও তো কাজে লাগে। অবশ্যই। এছাড়া আছে বিরাম চিহ্নের ব্যবহার, কোথায় কমা কোথায় দাড়ি বসবে, এটা ঠিকঠাক না জানলে লেখার মানেই তো পাল্টে যেতে পারে। একদম। সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ, যেমন বিএ, ব্যাচেলর অফ আর্টস, MA, মাস্টার অফ আর্টস, ODBL মানে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এগুলো জানার বিষয়। কিছু ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ বিধি নিয়েও আলোচনা আছে। হ্যাঁ, যেমন ক্যাটে বা ভোটে উচ্চারণ, এগুলো ঠিক। আর অবশ্যই কারক বিভক্তি আর বাচ্য পরিবর্তনের মতো বাংলা ব্যাকরণের যে মূল বিষয়গুলো, সেগুলোও বাদ যায়নি। অনুশীলনের জন্য রোমান হরফ ও সংখ্যা এবং বাংলার রচনার অংশ দিয়ে সেগুলোর প্রতিবর্ণীকরণ করতে বলা হয়েছে। মানে প্র্যাকটিসের সুযোগও রাখা হয়েছে। হ্যাঁ, মোদ্দা কথা, এই এসইসি অংশটা ছাত্রছাত্রীদের সামগ্রিক ভাষা দক্ষতা মানে পড়া, লেখা, বোঝা সব ক্ষেত্রে একটা মজবুত ভিত্তি দেওয়ার চেষ্টা করেছে। এটা শুধু পরীক্ষার জন্য নয়, মানে আগামী দিনে যে কোনো লেখার ক্ষেত্রেই কাজে লাগবে। তাইলে সব মিলিয়ে বলা যায় BA বাংলা পরিচয় মেজর SEM 1 বইটা একটা বেশ কাজের জিনিস হতে পারে। কিন্তু মনে হচ্ছে তো। এটা নতুন সিলেবাসের দুটো দিক, সাহিত্যের তত্ত্ব আর ভাষার প্রয়োগ, দুটোকেই বেশ সুন্দরভাবে এক জায়গায় এনেছে। যারা প্রথম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে একটু হয়তো চিন্তায় আছেন, তাদের জন্য এটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। হ্যাঁ, একটা গাইডবুকের মতো। অনানবাগ বুক হাউস বেশ সময়োপযোগী একটা কাজ করেছে, ছাত্রছাত্রীদের সুবিধে হবে। নিঃসন্দেহে নতুন এবং বিস্তৃত পাঠ্যক্রম,
যেমন এনইপি 2020-র অধীনে যা এসেছে তা হজম করতে এই ধরনের কাঠামোবদ্ধ বই খুব সাহায্য করে। এটা তথ্যের সমুদ্রে একটা নোঙরের মতো কাজ করে, মানে ছাত্রছাত্রীদের দিশা দেখায়। তবে এখানে একটা প্রশ্নও কিন্তু উঠে আসে। কি প্রশ্ন? জ্ঞানের এই ধরনের গোছানো কাঠামোবদ্ধ উপস্থাপন যেমনটা এই বইতে করার চেষ্টা হয়েছে, সেটা কি শেখার প্রক্রিয়াকে সবসময় উৎসাহিতই করে, নাকি কখনো কখনো এটা গভীর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়, ছাত্রছাত্রীদের শুধু তৈরি করা নোটস বা সারাংশের ওপর নির্ভরশীল করে তোলে? ও, এটা তো একটা ভাবনার বিষয়। হ্যাঁ, এটা একটা ভাবনার বিষয়। এই ধরনের সহায়ক গ্রন্থগুলো শেখার স্বাধীনতা আর গভীরতাকে ঠিক কিভাবে প্রভাবিত করে? সত্যিই ভাবার মতো প্রশ্ন। আচ্ছা, আজকের আলোচনা আমরা না হয় এখানেই শেষ করি। হ্যাঁ, আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারের বাংলা মেজর কোর্সের জন্য প্রকাশিত বিএ বাংলা পরিচয় মেজর সেম 1 এই বইটির গঠন ও বিষয়বস্তু নিয়ে কথা বললাম। বইটি আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত, ISBN নম্বর 9395355711 আর দাম 379 রুপিস। নতুন সিলেবাসের সঙ্গে মানিয়ে নিতে ছাত্রছাত্রীদের জন্য এই বইটি যে একটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সন্দেহ নেই। বিশেষ করে মেজর এবং এসিসি দুটো অংশকেই একসাথে পাওয়ায় বেশ সুবিধা হবে। হ্যাঁ, এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর একটা ভালো দিক হল প্রকাশকের তরফ থেকে যোগাযোগের তথ্যও দেওয়া আছে। ইমেল আইডি arambagbookhouse@gmail.com বা হোয়াটসঅ্যাপ নাম্বার 9830787121। যদি বইটিতে কোনো ভুল বা ধরুন উন্নতির জায়গা চোখে পড়ে তবে সরাসরি জানানো যেতে পারে। এটা কিন্তু একটা খুব দায়িত্বশীল উদ্যোগ। ঠিক, ফিডব্যাকের সুযোগ রাখা ভালো। যারা এই কোর্সটি করছেন বা বাংলা সাহিত্য ও ব্যাকরণের এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে চান, তাদের জন্য বইটি নিঃসন্দেহে একবার দেখে নেওয়ার মতো, বেশ কাজের হতে পারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।